প্রিয় দর্শক, আপনারা জানেন যে পৃথিবীতে এখন একটি ভয়াবহ যুদ্ধ চলছে, যেটার এক পক্ষে আছে আমেরিকা এবং ইসরায়েল, অন্য পক্ষে ইরান। এবং এই যুদ্ধ আমরা খুব ক্লোজলি ফলো করার চেষ্টা করছি, প্রতিদিন আপনাদেরকে নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করছি, এবং এটা নিয়েই আমাদের প্রতিদিনকার আয়োজন আরেকটি পারস্য যুদ্ধ। তো আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের সঙ্গে আজকেও আছেন সিনিয়র সাংবাদিক বোরহানুল হক সম্রাট। তিনি খুব কাছে থেকে প্রতিদিন এটাকে অবজার্ভ করছেন, এটা নিয়ে ভাবছেন, খোঁজ খবর নিচ্ছেন এবং আপনাদেরকে সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করছেন। আজকে আমরা তার সঙ্গে কথা বলবো এবং তার মতামত জানতে চাইবো, যুদ্ধ কোন দিকে যাচ্ছে, সর্বশেষ কি পরিস্থিতি, এবং চেষ্টা করবো আপনাদেরকে একটি ওভারঅল আপডেট দেওয়ার জন্য। তো এখন যেই সিচুয়েশন চলছে আমরা জানি, সমর ভাই, আপনিও হয়তো খেয়াল করছেন যে ইসলামাবাদে যে আলোচনা হতে যাচ্ছে, সেখানে জেডি ভান্স অলরেডি রওনা হয়েছেন, ইতিমধ্যে হয়তো তিনি পৌঁছেও গিয়েছেন। এবং এই যে ইরানের সঙ্গে যে ডিসকাশন হতে যাচ্ছে, এটা নিয়ে এখন এটার ভবিষ্যৎ কি, সেটা নিয়ে আমরা সবাই বেশ উদ্বিগ্ন। আপনি এটাকে কিভাবে দেখছেন? একেবারে যথার্থ বলেছেন যে আসলে সবাই উদ্বিগ্ন। কারণ হচ্ছে যে এর পেছনে যে মানুষগুলো আছেন তাদের এই গত 40 দিন যুদ্ধ হলো, তো 40 দিন পরে এসে আমরা 14 দিনের একটি যুদ্ধবিরতি পেয়েছি। তো এই যে যুদ্ধবিরতির আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কত ধরনের বক্তব্য রেখেছেন সেটি নিয়ে কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা চলছে। এবং 2 দিনের ব্যবধানে, 3 দিনের ব্যবধানে, 7 দিনের ব্যবধানে ওনার যে বক্তব্যগুলো পাল্টে গেছে বিভিন্ন সময়, এবং সেটি নিয়ে নানান ধরনের বিশ্লেষণ আমরা দেখেছি। ফলে এটি বাস্তবতা যে এই আলোচনা যখন চলবে বা চলছে, তখনও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি মনে করেন তার উপরেই কিন্তু নির্ভর করবে। তিনি যদি বলেন যে এই আর আলোচনার দরকার নেই, এটা তো হতে পারে, এর থেকে অনেক বেশি কথা তিনি বলেছেন, আমরা দেখেছি এবং সিদ্ধান্ত দিয়েছেন। ইভেন উনি যেভাবে একটি ওনার নিজস্ব যে সোশ্যাল মিডিয়াতে যে ধরনের কথা বলেছেন আমরা দেখেছি, এবং ঘন ঘন অনেক ধরনের কথাই উনি পাল্টে ফেলে নানান ধরনের স্টেটমেন্ট দিয়েছে। ফলে হ্যাঁ, একটি আনুষ্ঠানিক কাঠামোর মধ্যে আলোচনাটা শুরু হচ্ছে। পাকিস্তানের সময় রাত্রে এই বৈঠকটি শুরু হবে। হ্যাঁ, তার ফলাফল কি হবে সেটার জন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে, কারণ 40 দিন টানা যুদ্ধের পরে এরকম একটি জায়গায় আমরা পৌঁছেছি। এটিও অবশ্য সারা পৃথিবীর ব্যাপী সবার প্রচেষ্টার অংশ হিসেবে আমার কাছে মনে হয়। এখন এই আলোচনাটা কোথায় যে ঠেকবে সেটির জন্য সময় দিতে হবে। তবে ভালো খবর হচ্ছে যে এটাতে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। আচ্ছা, ঠিক আছে, অ্যাটলিস্ট শেষ পেশ যুদ্ধটা তো কিছুটা হলেও বন্ধ, অ্যাটলিস্ট একটা পজ তো হয়েছে। কিন্তু মুশকিল হলো, ইরানের একটা অভিযোগ এর আগে তারা করেছে, সেটা হচ্ছে যে যখন ইরান নেগোসিয়েশন টেবিলে গিয়েছে, প্রথমবার নেগোসিয়েশন টেবিলে গিয়েছে, নেগোসিয়েশন শেষ হওয়ার আগেই তাদেরকে বম্বিং করা হয়েছে। সেকেন্ড টাইম একই ঘটনা ঘটছে। এবার কি হতে যাচ্ছে আসলে, কি মনে হয় আপনার? এখন এটি তো একটা মুশকিলের কথা যে আমরা জানি যে সুইজারল্যান্ডের দাভোসে একটি মিটিং হচ্ছিল, বিভিন্ন জায়গাতেই মিটিং হচ্ছিল, এবং গালফের স্টেটগুলোর যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক সেখানেও আমরা দেখছিলাম, সেখানে পাকিস্তান ছিল। নানান তরফে কিন্তু মানে যুদ্ধটা যাতে শুরু না হয় তার চেষ্টা করা হয়েছে, এবং সেখানে ইরানের প্রতিনিধি ছিল, সেখানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছিল। কিন্তু আপনি যেটি বললেন যে এই যে আলোচনাগুলোর মাঝপথে এসে কেউ কিছু জানার আগে দেখা গেলো বৈঠকে বসে আছে, এদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে। তো সেই জায়গাটা পৃথিবীর আর নেই, একটি মিনিমাম নর্মস যে থাকবে যে না এটা হতে পারে না, সেই বিষয়গুলো আর নেই। ফলে হ্যাঁ, ইসলামাবাদের বৈঠকের দিকে সবার মনোযোগ থাকবে, এবং এই বৈঠক আসলে এটি মানতেই হবে নাফিস যে আগামী 72 ঘন্টা খুবই ক্রুশিয়াল টাইম। এই বৈঠকটি শুরু হবে, আপনি জানেন যে এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক দিক আমার কাছে যেটি মনে হয়েছে এখন পর্যন্ত, আমি জানি না পরও কি হবে, যে এই বৈঠকে মার্কিন তরফের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, এবং যেটি আমরা জানি যে তার সাথে এই যুদ্ধ চলাকালীন সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছিল। এবং আমি খুব মনে পড়ে যে দ্য গার্ডিয়ান, বিবিসি এবং সিএনএন, এমনকি নিউ ইয়র্ক টাইমস, তারা এটির সমালোচনা করে বলেছিলেন যে জেডি ভ্যান্স এই যুদ্ধের সাথে নেই, এবং মার্কিনের ভিতরে প্রশাসনের ভিতরে এক ধরনের দ্বন্দ্ব বোঝা যাচ্ছে যে যেভাবে যুদ্ধটি চলছে তারা এই যুদ্ধ পছন্দ করছেন না, এবং জেডি ভ্যান্স তার অন্যতম একটি মানুষ ছিলেন। যে এটি বিশেষ করে ইসরায়েলের কথা মতো মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে যুদ্ধ শুরু করে, যুদ্ধ চালিয়ে যায়, এটি জেডি ভ্যান্স পছন্দ করছিলেন না। সেই জেডি ভ্যান্সই এখন এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এটি একটি আশার জায়গা, আমি মনে করি যে তার একটি বলবার নিজস্ব করে একটি প্ল্যাটফর্ম আছে,
যে উনি বলবেন যে না এটা হতে পারে না বা এটি হতে অথবা আমরা যেহেতু এসেছি মিটিংটিকে আরো প্রলং করা, বলা হয়েছে 10 তারিখে মিটিংটি হবে। এখন 10 তারিখ রাতে হবে নাকি 11 তারিখ সকাল থেকে হবে এবং এটা কতদিন চলবে সেটা আমরা জানি না, কিন্তু আগামী 72 ঘন্টা মানে 3টা দিন এটি খুবই গুরুত্বপূর্ণ। যে কারণ ইরান কিন্তু কোনোভাবেই তার জায়গা থেকে নড়ছে না, আপনি জানেন। এবং নাফিস যদি দেখেন যে এই যে 40 দিনের টানা যুদ্ধের পরে এসে এখন ইরানের দেয়া 10 দফার ভিত্তিতে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোথা থেকে কোথায় এসে নেমেছেন, ঠিক আছেন, যে ইরানের এই 10 দফার ভিত্তিতে উনি মনে করেন যে হ্যাঁ আলোচনা হতে পারে, যদিও এই 10 দফার বেশ কিছু দফায় মার্কিন স্বার্থ যেভাবে তারা যুদ্ধটা শুরু করেছিল সেটি নেই বলে আমার কাছে মনে হয়। কিন্তু এই 10 দফা নিয়ে তো আসলে বিতর্ক আছে, কারণ এই যে লেবাননে হামলা করলো ইসরায়েল, ইরান বলছে, পাকিস্তানও বলেছে, আমরা টুইট দেখেছি যে লেবানন তো এই সিজফায়ারের অংশ, কিন্তু দেখা গেল যে হামলা কিন্তু অব্যাহত আছে। এর মধ্যেও তো আসলে আলোচনাটা শুরু হয়েছে, সেটা একটা ব্যাপার, কিন্তু এটা খুব ফ্র্যাজাইল একটা স্টেটে আছে না, আপনার কি মনে হয়? না, খুবই খুবই সঠিক বলেছেন যে 10 দফার তো অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে যে লেবাননে আক্রমণ করা যাবে না, হিজবুল্লাহর দিকে আক্রমণ করা যাবে না, হিজবুল্লাহকে আঘাত করা যাবে না। কিন্তু আমরা কি দেখছি যে এখানে যুক্তরাষ্ট্র নেই, এটা ঠিক, কিন্তু ইসরায়েল যারা যুক্তরাষ্ট্রকে ইরানের সাথে যুদ্ধ বাঁধাতে সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করেছে এবং এই কারণে মার্কিনীদের মধ্যে একটা স্পষ্ট বিভক্ত আমরা দেখছি যে কেন ইসরায়েলের কথা মতো আমরা এই যুদ্ধে ইরানের সাথে লড়তে গেলাম, যেখানে আসলে এই যুদ্ধের ফল কি হবে সেটি আমরা খুব ভালো করে বুঝতে পারছি। প্রথম দিকে বোঝা যায়নি যে যুদ্ধ 2 দিন বা 3 দিন, ইভেন আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন বলে আমরা প্রথম দিনই শুনতে পারলাম। তারপরে যুদ্ধটা 40 দিন পর্যন্ত টেনে আনা এবং এখন ইরানের যে প্রতিরক্ষা ব্যবস্থা যেটি নিয়ে বলা হচ্ছিল যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইরান প্রথম দিকে হারিয়ে ফেলেছে। হ্যাঁ, সে হয়তো আক্রমণ করতে পারছে তার ড্রোন দিয়ে, তার মিসাইল দিয়ে, কিন্তু তার নিজের আকাশ অরক্ষিত। কিন্তু আমরা দেখলাম শেষের দিকে এসে যে মার্কিন বিমান, মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হওয়া শুরু করলো। ফলে এই যুদ্ধ আসলে কোথায় যে ঠেকবে সেটি কিন্তু হয়তো যুক্তরাষ্ট্র নতুন করে ভাবতে শুরু করলো এবং সে কারণেই এই 10 দফা, যে দফায় ইরানের অনেক কিছু, আপনি দেখেন 10 দফাতে কি বলা আছে যে প্রথমত আক্রমণ বন্ধ করতে হবে, তারপর হরমুজ প্রণালী যেটির কারণে সারা পৃথিবীর তেলের বাজার অস্থির এবং আমাদের বাংলাদেশের প্রান্তিক সীমা পর্যন্ত এটা নিয়ে আমরা এফেক্টেড, তাই না? সেই হরমুজ প্রণালীতে কিন্তু এটির 2 নম্বর দফাতেই আছে যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানিদের হাতে থাকতে হবে। হোয়ারাস আমরা সবাই জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উনি বলেছেন যে উনি প্রথমে একদিন বললেন যে ইরানের সব তেল মার্কিন যুক্তরাষ্ট্রের দরকার, আই ওয়ান্ট ইরান ওয়েল। তারপরে বললেন যে ইরানের যে হরমুজ প্রণালী সেখানে টোল বসাবে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখান থেকে সরে যে এই 10 দফার ভিত্তিতে আলোচনাটা শুরু হলো, যেখানে বলা হচ্ছে যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পূর্ণভাবে ইরানের হাতে থাকবে এবং ইরানের উপরে যে নানান সময় নানান ধরনের নিষেধাজ্ঞা, আপনি নিশ্চয়ই মনে পড়ে, আমরা বিভিন্ন সময় দেখেছি অমুক নিষেধাজ্ঞা শুরু হলো, ইউরোপ নিষেধাজ্ঞা দিল, যুক্তরাষ্ট্র আবার নতুন করে এই নিষেধাজ্ঞা দিল। এই 10 দফাতে রয়েছে যে এই সকল নিষেধাজ্ঞা তুলে ফেলতে হবে এবং আমি জানি না নাফিস এটা কি আসলে সম্ভব কিনা, এই সম্ভব হলে নিশ্চয়ই এই যুদ্ধের মোড় আরো ঘুরে যাবে। 10 দফার অন্যতম দফা হচ্ছে মধ্যপ্রাচ্যে যে মার্কিন ঘাঁটি রয়েছে সেগুলো সরিয়ে ফেলতে হবে, এটি অবাক করা বিষয় কিন্তু। এবং সেটির জন্য ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট উনি গেলেন এবং মিটিং করবেন এবং ইরান নিশ্চয় সেখানে ছেড়ে কথা বলবেন। আমরা জানি যে ইরান যেমন যুদ্ধে পারদর্শী, টেবিল টকেও ইরান পারদর্শী, অতীতে নানান সময় এটা প্রমাণ হয়েছে। ফলে দেখেন সামনের দিনগুলো কি কথা বলে। হ্যাঁ, কিন্তু মজার ব্যাপার হলো কিন্তু হরমুজ তো এখনো বন্ধ নাকি এটা খুলেছে, কারণ এটা নিয়েও পাল্টা বিবৃতি আছে। ভান্সের একটা আমরা দেখেছি যে উনি বলছে যে না, যেহেতু ট্রেন্ড বলছে যে এটা ওপেন হয়ে যাচ্ছে, আসলে কি ওপেন হয়ে যাচ্ছে? আমরা তো আমাদের নিজের দেশ দিয়ে যদি দেখি যে বাংলাদেশের একটি জাহাজ সেটিকে বন্ধ করে দেয়, বাংলার জয়যাত্রা, সেটি ক্রস করতে যাবার মুহূর্তে সেটিকে থামানো হয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতের একটি জায়গায় সেটিকে আবার পুনরায় বন্দরে সেটিকে আবার রাখতে বলা হয়েছে। হ্যাঁ, তো বাংলাদেশ ভেরি মাচ ইরানের সাথে আছে, এটা ইরান সরকার খুব ভালোভাবে জানে। তো বাংলাদেশের একটি বড় তেলের জাহাজ তারা ঠিকিয়ে দিয়েছে, তাহলে অন্য দেশের ক্ষেত্রে সেটি কি হবে আমি জানি না। আমি একটা জিনিস খুব অবাক লাগে যে হ্যাঁ, এই যুদ্ধবিরতি তো শুরু হয়েছে, আপনারা জানেন যে 7 এপ্রিল
রাতের দিকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যদিও ইসরায়েল তারপরে নানানভাবে আঘাত করার চেষ্টা করেছে। কিন্তু হ্যাঁ, এটি ঠিক যে আজকে 10 তারিখ ক্রস করা হচ্ছে, এখনো যেটি আপনি প্রশ্নটি করলেন যে হরমুজ প্রণালী আসলেই সেভাবে খুলে যায়নি, বরং ইরান একটি নির্দিষ্ট পথের কথা বলেছে যে এই পথ দিয়ে জাহাজগুলোকে অতিক্রান্ত হতে হবে। কারণ যেটি বলা হচ্ছিল বারবার করে যে মাইন পুঁতে রাখার বিষয়টা আপনারা জানেন, যে যেখানে মাইন পুঁতে সে রাখেনি সেরকম একটি ছোট্ট দুটি দ্বীপের মাঝখান দিয়ে বলা হচ্ছে যে এই জায়গাটা দিয়ে হরমুজ প্রণালী ক্রস করতে হবে, না হলে সমস্যা হবে। তার মানে আসলে এই বিবাদ সহজে মিটবে বলে মনে হয় না। হ্যাঁ, এটা ঠিক, আপনার প্রশ্নের সরাসরি উত্তর হচ্ছে হরমুজ প্রণালী এখনো আনুষ্ঠানিকভাবে সেভাবে খুলে যায়নি, যে খুলে যাওয়ার ভিত্তিতে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এখন আপনি বলছিলেন যে এই যুদ্ধবিরতি ইসরায়েল কোনোভাবে এটা হতে দিতে চায় না, কিন্তু উপসাগরীয় অঞ্চলে অন্যান্য যে দেশগুলো তাদের তো আসলে এখন অবস্থা বেশ খারাপের দিকে যাচ্ছে। ওদের কি অবস্থা এই সিজফায়ারকে নিয়ে, ওদের অবস্থা কি? না, এটি কে না জানে যে তাদের যে শান সৈকতের জীবন, আপনি যদি বাহরাইনের জীবন চিন্তা করেন, কুয়েতের জীবন চিন্তা করেন, সংযুক্ত আরব আমিরাত পৃথিবীর একটি আলাদা সংরক্ষিত জায়গা হিসেবে নিজেদেরকে গড়ে তুলেছিল, যে এখানে আসো, পৃথিবীতে এর থেকে নিরাপদ জায়গা আর নেই। এবং সেভাবেই তারা তাদের পর্যটন ব্যবস্থা, তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু, কিন্তু আমরা জানি যে দুবাই একটি অন্যরকম, পৃথিবীর অন্যরকম একটি জায়গা, সেইখানকার মানুষ এখন বাংকারের জীবন বেছে নিয়েছে, এই তো বাস্তবতা। এবং সেখানে যারা মানে রাজা বাদশা আছে আর কি, যদি আমি বলি যে সেখানকার যারা কর্ণধার, তাদের জীবন কি স্বাভাবিক ছিল এই 40 দিন? আপনার কি মনে হয়? ফলে এবং একটি বিষয় আমি দেখি আন্তর্জাতিক গণমাধ্যম খুব এটি সংবাদ মাধ্যমে নিয়ে আসে, যে এই যুদ্ধের পরে যেহেতু যুক্তরাষ্ট্র তাদেরকে সেভ করতে পারলো না, যেহেতু ইরান চাইলেই যখন খুশি তখন বাহরাইনে আক্রমণ করে, ইরান চাইলেই কুয়েতে আক্রমণ করে, ইরান চাইলেই সংযুক্ত আরব আমিরাতে আক্রমণ করে এবং সৌদি আরবের একটি বড় স্থাপনাতে আক্রমণ করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাদের কি লাভ হয়েছে? এবং এই যুদ্ধের পরে যদি এই দেশগুলো সাধারণ মানুষ বলতে চায় যে এই যে ঘাঁটিগুলো, সেই ঘাঁটিগুলো কেন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে দিব, যারা আমাদেরকে সুরক্ষা দিতে পারলো না, এই আলোচনাগুলো কিন্তু চলছে আর কি। ফলে সেটি কি হবে আমি বলতে পারি না। কিন্তু একটা বিষয় ইন্টারেস্টিং, আপনি মনে হয় আমার সাথে একমত হবেন, সেটা হলো এই যুদ্ধ মিডিয়াতে অন্তত একটা বিশাল মেরুকরণের, স্পষ্ট মেরুকরণের ইঙ্গিত দেয়। কারণ আগে ছিল, আগের যতগুলো যুদ্ধ হয়েছে আমরা দেখেছি একতরফা ভাবে মেইন স্ট্রিম মিডিয়াগুলো একই ন্যারেটিভ বলে গিয়েছে। এখন এসে আমরা দেখছি যে মাগা মুভমেন্টের একটা বিশাল ডিভাইডেশনের কারণে সেখানেও যারা 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 আগের মাগা মুভমেন্টের আগে যারা লিডার ছিলেন, তারা এখন মেইন স্ট্রিম মিডিয়ার বাইরে গিয়ে তারা বেশ সরব হয়েছেন এবং অল্টারনেটিভ মিডিয়া গ্র্যাজুয়ালি এটা গ্রো করছে, বিল্ড আপ করছে। এবং আমরা এটাও দেখেছি যে ন্যারেটিভ ওয়ারে ইরান বেশ পারদর্শিতা দেখিয়েছে। আমরা লেগো ভিডিওগুলো দেখছিলাম সবকিছু মিলিয়ে। তো আপনার কাছে একটু জানতে চাই, এবং ব্যক্তিগতভাবে আপনি বলছিলেন, ব্যক্তিগতভাবে যে দুজনের কথা বললেন, জি, তারা যেভাবে ইরান যুদ্ধের খবর দেওয়ার চেষ্টা করল, টাকার কালসন এবং আপনার মেগান ক্যালি এবং আরো অনেকেই, জি, এবং তাদের বলার যে বিশ্বাসযোগ্যতার ধরন, সেটি কিন্তু আসলে মেইন স্ট্রিম মিডিয়াকে কখনো কখনো সাইডে রেখে দিয়েছে। সত্যি কথা, কারণ আজকে সকালে কিংবা গতকাল রাতেই হয়তো ট্রাম্প দেখলাম যে এটা টুইট করেছেন স্পেসিফিকলি আপনার টাকার কালসন এবং তার সঙ্গে এরকম আরো অনেককে অ্যাটাক করে, যেটা ইন্ডিকেট করে যে না, এই মানুষগুলো আসলে মেইন স্ট্রিম মিডিয়া থেকে বের হয়েও তারা আসলে যথেষ্ট ইম্প্যাক্টফুল একটা কাজ করার সুযোগ, প্রভাব বিস্তার করছে, এটি একেবারে প্রমাণিত। হ্যাঁ, আপনি যেটি বলেন, হ্যাঁ ওটাই বলছিলাম আর কি। আরেকটি কথা আপনি বলছিলেন যে এই যে আন্তর্জাতিক গণমাধ্যম এটি একপেশে রিপোর্ট করেছে বলে প্রথম দিকে বলা হচ্ছিল, কিন্তু নাফিস, এটা তো বাস্তবতা যে এদেরকেও তো টিকে থাকতে হয়। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে সংবাদকর্মীদেরকে পাল্টা আক্রমণ করে কথা বলেন, আপনি যে সর্বশেষ প্রেস কনফারেন্স দেখেন নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিককে উনি যেভাবে ধুয়ে দিলেন, শব্দটি বলাই যায়, ইভেন সিএনএন, ইভেন বিবিসির, কারণ তাদেরকে তো প্রশ্ন করতেই হবে, পেশাগতভাবে তাদেরকে প্রশ্ন করতে হবে, যে প্রশ্নটি তার পছন্দ হয়নি সেই সাংবাদিককে এবং তার প্রতিষ্ঠানকে কিন্তু উনি আক্রমণ করেছেন। ফলে আমরা অনেকে বলতে খুব পছন্দ করি যে মেইন স্ট্রিম জার্নালিজমটা এই ইরান যুদ্ধে হয় নাই, কিন্তু বাস্তবতা হচ্ছে এটাও কিন্তু ঠিক যে তাদেরকে টিকে থাকার বিনিময়ে মারাও তো গেছেন, না, লেবাননে মারা গেছেন, ইরানে মারা গেছেন, আমরা দেখেছি। পরশুদিনও একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। হ্যাঁ, তো তারাই তো এই যে জবাবদিহিতা যতটুকু আদায় করা সম্ভব হলো যুক্তরাষ্ট্রের কাছ থেকে, সেটি তো এই গণমাধ্যম কর্মীরাই করেছেন।
তারা যুদ্ধফ্রন্টে মারা যাচ্ছেন, তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফেস করছেন এবং প্রেশার ক্রিয়েট করছেন। সবশেষ যদি আমি আপনাকে বলি যে নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক তিনি বলছিলেন যে এই যে আন্তর্জাতিক মানবাধিকার সেই অনুযায়ী এখন লেবাননে যে আক্রমণ হচ্ছে সেটার সাথে কি সাংঘর্ষিক কিনা, উনি সাথে সাথে বললেন যে নিউ ইয়র্ক টাইমস তো চলে না, এই পত্রিকা তো নিজে পত্রিকা কেউ পড়ে না। এই প্রশ্নের উত্তর তো এটি না, কিন্তু ওই মানুষটিকে কিন্তু ওইরকম একটি হল ভর্তি ঘরের মধ্যে বিশ্বের সর্বা ক্ষমতার মালিক যিনি, মানে এই আমরা জানি যে এই যুদ্ধের অন্যতম শক্তিধর মানুষ, তিনি যখন আপনাকে এভাবে আক্রমণ করে কথা বলবেন, মানে অফেন্সিভ রেসপন্স দিয়ে তারা আসলে আনসার দেওয়াটাকে এড়িয়ে গেলেন আর কি। হ্যাঁ, একেবারেই আনসার দেওয়াটাকে এড়িয়ে গেলাম, ওই আনসারটা দিলেন না। ওনার একটি স্টাইল, যখন উনি মনে করেন যে এই প্রশ্নের উত্তর উনি দিবেন না, তখন অন্যভাবে উনি যান। তো গণমাধ্যমকে আমরা দোষ দিই, কিন্তু আসলে তাদের মাধ্যমেই কিন্তু সারা পৃথিবীর মানুষ জানতে পারে এই যুদ্ধের সর্বশেষ অবস্থাটা কি। তো আমরা শরণ ভাই, আমরা শেষের দিকে একটু শুধু আপনার কাছে জানতে চাইবো যে আগামী বলছিলেন আপনি শুরুতে, এবার ফেরত চাই যে 72 ঘন্টাটা খুবই ক্রুশাল, কেন আপনার কাছে মনে হচ্ছে এবং আসলে আমরা কোন দিকে যাচ্ছি এটা নিয়ে আপনার কি মনে হয়? হ্যাঁ, 72 ঘন্টা ক্রুশিয়াল কেন? কারণ আপনি এইটার জবাবটা একটু অন্যভাবে দিই। যেমন ধরেন আমরা দেখেছি যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে উনি ইরানের সাথে যুদ্ধবিরতি করবেন এবং এই যুদ্ধ থেকে খুব দ্রুত উনি বের হয়ে যাবেন, তেলের দাম করে পড়ে যাচ্ছে। আবার উনি যখন বলেন না, ইরানকে ছাড় দেওয়া হবে না, ইরানকে আক্রমণ করা হবে, এবং ইরান তার জবাব দেয় সাথে সাথে, তেলের দামটা আবার বেড়ে যায়। এটা কিন্তু বাস্তবতা। এবং আপনি জানেন পৃথিবীর বহু দেশ এই জ্বালানি নিরাপত্তার এই ক্রাইসিসের কারণে ধসে পড়ে যাওয়ার মতো অবস্থা। এবং হাফিজ, আমি এই সুযোগে আমি বলে রাখি যে বাংলাদেশের মানুষ, আপনার বিশ্বব্যাংকের পরশুদিন একটি রিপোর্ট এসেছে যে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশের 12 লক্ষ মানুষ এতে সরাসরি এফেক্টেড হবে। এই যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে আমাদের কত মানুষ আছে, সৌদি আরবে প্রচুর মানুষ, আপনার সংযুক্ত আরব আমিরাতে, বাহরাইনে, কুয়েতে কি পরিমাণ মানুষ আছে, তারা কিন্তু এখন স্ট্যাগনেন্ট হয়ে আছে। এবং এই যে আমাদের রেমিটেন্স, এই রেমিটেন্সের একটি বড় অংশ কি, সবচেয়ে বড় অংশ তো মধ্যপ্রাচ্য থেকে যায়। সেখানে যখন যুদ্ধ চলে, সেখানে যখন মানুষ কর্মহীন হয়ে পড়ে, তার প্রভাব কিন্তু আমাদের একেবারে প্রান্তিক পর্যায়ে পর্যন্ত পড়বে, সেটি কিন্তু পড়ছে। ফলে এটির সাথে যুক্ত হচ্ছে কি তেল। হরমুজ প্রণালী, আপনি যে প্রশ্নটি করলেন, হরমুজ প্রণালী আসলে কি খোলা, আসলে কি বন্ধ নাকি, এই প্রশ্নের সাথে কিন্তু তেলের দাম সরাসরি জড়িত। বিশেষ করে আপনি যে প্রশ্ন করলেন না, এই প্রশ্নই কিন্তু পৃথিবীর মৌলিক প্রশ্ন এখন, এবং সেটি মানুষ তাকায় থাকে যে আসলে কি তেলের দাম কি কমবে, আসলে যুদ্ধ কি হবে। এইটি মিলিয়েই 72 ঘন্টা। এই 72 ঘন্টায় আমরা নিশ্চয়ই নানান রকম দেখতে পারবো। কখনো এই অমীমাংসিত অবস্থায় বৈঠকটি শেষ হলো, আবার পাকিস্তান এক ধরনের চেষ্টা করবে, বৈঠকটি আবার শুরু হবে, উপর থেকে ডোনাল্ড ট্রাম্প তার কিছু নির্দেশনা থাকবে, তোমরা কি এটা করো বা বের হয়ে আসো, এগুলোই তো হবে আগামী 72 ঘন্টা। ফলে 72 ঘন্টার ভিতরে একটা ম্যাচিউর জায়গাতে হয়তো এই আলোচনাটা যাবে। সেজন্যই আমি বলছি আগামী 72 ঘন্টা সারা পৃথিবীর জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা আশা করি যে আমেরিকার 15 দফা হোক কিংবা ইরানের 10 দফা হোক, আর আসলে সাধারণ মানুষের 1 দফা, সেটা হচ্ছে আমরা শান্তি চাই। তো এই শান্তি শেষ পর্যন্ত আমরা পাবো কিনা সেটাই আসলে এখন দেখার বিষয়। জি, এটি তো সত্যি যে মানুষ এই যুদ্ধ বন্ধ হোক, এবং ইসরায়েল যেভাবে চেষ্টা করে এই যুদ্ধটা যেন আবার শুরু হোক, এই যুদ্ধবিরতি যেন কার্যকর না হোক, এবং এই যে তাদের ভিতরে যে আলোচনা, সেই আলোচনাটা যেন ফলপ্রসূ না হোক, এটার জন্য এমন কোনো পথ নেই যে আমরা দেখব না সেটি ঘটতে। তার মধ্যেও আসলে আমাদের আকাঙ্ক্ষার জায়গাটি হচ্ছে যেন আপনি যেটি বলছিলেন যে শেষ পর্যন্ত যেন চূড়ান্তভাবেই স্থায়ীভাবেই এই যুদ্ধটি শেষ হয়। তো বোরহানুল হক সম্রাট, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যেভাবে আমাদেরকে অনেক কিছু জানালেন আজকে, আপনার চমৎকার আলোচনা। আমি আশা করছি যে আপনার কাছ থেকে আমরা নিয়মিতভাবেই এই যুদ্ধের আপডেট, এটা কোন দিকে যাচ্ছে, সর্বশেষ কি পরিস্থিতি আছে, এগুলো আমরা আরও জানতে থাকবো। আর দর্শকদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি যে দেখতে থাকুন, চোখ রাখুন শিকড় টিভির পর্দায়। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে যুদ্ধের আপডেট নিয়ে। ভালো থাকবেন, শুভরাত্রি।